ব্যক্ত করতে হবে সবাইকে। আজকে যে আলোচ্য বিষয় আব্দুল সামাদ বীর উত্তমের ভাই ইশতিয়াক আজিজুল দিকে নষ্ট করেছে একদম। এই 10টি গুন্ডা বা 20টি গুন্ডা হলে এমপি হয়ে যায়, অবৈধ টাকা মনোনয়ন পাবেন সেই ব্যক্তিরা যদি সমাজে মানুষের কাছে সশ্রদ্ধ গ্রহণযোগ্য। আমার বড় ভাইয়ের নাম ধরে তোলা, আমার বড় ভাইয়ের নাম আসলে তোলা। আর মজার ব্যাপার হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম উপন্যাসের নাম হচ্ছে আলালের ঘরের গোলাপ, এবং সেই উপন্যাসের লেখক ছিলেন বেনিচাঁদ মিত্র, যার ছদ্মনাম ছিল টেকচাঁদ ঠাকুর। ওই উপন্যাসে প্রথম তিনি বাংলার চলিত ভাষা এবং সাধু ভাষা দুটার সংমিশ্রণে সেই উপন্যাসটি তিনি রচনা করেছিলেন। যাই হোক, না বাবলুর কথা পেয়েছে, তাই বললাম। সম্মানিত বন্ধুরা, অনেক সময় বক্তব্য হয়েছে। আজকের এই প্রতিপাদ্য বিষয় যেটা সবচেয়ে সময় উপযোগী হয়েছে বলে আমি মনে করি। এই জন্য জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলকে এই উদ্যোগ নেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। অনেকগুলো কথা এখানে এসেছে, না আসা যে কথাগুলো এখানে আলোচনা হয়নি, এরকম দু একটি বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। একটা হচ্ছে যে বিএনপিকে ইদানিংকালে মনে হচ্ছে যে বিএনপি বোধহয় একটা অর্জুন গাছ। আপনারা দেখবেন কাশিমপুর যেখানে আমি বারবার এটা দেখেছি, আমাদেরকে যখনই গ্রেফতার করা হয়েছে তখনই কাশিমপুর কারাগারে নেওয়া হয়েছে। কেন্দ্রীয় কারাগারে আমাকে রাখা খুব কম সময় হয়েছে। আবার জামাত ইসলামী বলছে জন্ম নিয়ে এই বাপের সঙ্গে পাল্লা দিও না। কি রে ভাই, কোন সার্কাসের মধ্যে পড়লাম আমরা? যেই কারণেই আজকের এই আলোচ্য বিষয়টি অত্যন্ত প্রতিপাদ্য, গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলে আমি মনে করি। আমি আপনাদেরকে একটা পরিসংখ্যান দিই। কথা যেহেতু নির্বাচন নিয়ে, এবং নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের সংবিধান অনুযায়ী সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক যারা, তারা হচ্ছে বাংলাদেশের সাধারণ জনগণ। তাদের প্রদত্ত রায়ের মাধ্যমে যে আনুষ্ঠানিকতাটা হয় সেটাই হচ্ছে নির্বাচন। এবং সেই নির্বাচনটার জন্য আমরা বলছি এই কারণে করে 36টি আসন নিয়েছিল জামাত ইসলামী, 36টি আসন। তারপরেও তারা 20টি আসনে গুপ্ত প্রার্থী দিয়েছিল, স্বতন্ত্র। আপনাদের মনে আছে কিনা? আমি তখন মোহাম্মদপুর আসন থেকে নির্বাচন করেছিলাম। সেই নির্বাচনে দেখা গেল যে 22 জন প্রার্থী আমাদের সঙ্গে আলাপ আলোচনার পরে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া কর্তৃক ঘোষণার পরে 36টি আসন আমরা জামাতকে বরাদ্দ করেছিলাম। তারপরেও 20টি আসনে তারা প্রার্থী দিয়েছিল, স্বতন্ত্র প্রার্থী। এরপরে দেখা গেল যে তারা সেই এর আগে 2001-এ, তাহলে মুক্তিযোদ্ধারা বয়স্ক হয়ে গেছে, তারা পরামর্শ দেবে, ট্রেনিং দেবে, এই প্রজন্ম, মুক্তিযুদ্ধের প্রজন্ম তাদেরকে মোকাবিলা। আমি আমার বক্তব্য বাড়াবো না, কষ্ট করে বলবেন। অনেকক্ষণ এখানে অনেক সময়, দীর্ঘ সময় তার বক্তব্য এখানে চলেছে। অস্ট্রেলিয়া নামে একটা মহাদেশ আছে, আপনারা জানেন। সে অস্ট্রেলিয়া মহাদেশটা 1990 সনে 5 ফুট সরে গেছে তার নিজস্ব আয়তন থেকে। কেন সরেছে? পৃথিবীর যে টেকটোনিক প্লেট যেগুলো আছে, এই টেকটোনিক প্লেটটা 5 ফুট সরে গেছে। মূল অস্ট্রেলিয়ার মানচিত্র থেকে, অবস্থান থেকে 5 ফুট সরে গেছে 1990 সনে। যে কারণে এখন আন্তর্জাতিকভাবে যত কিছু বিবেচনা করা হয়, অক্ষাংশ, দ্রাঘিমাংশ, বিষুবরেখা, অন্যান্য যা কিছু আছে, এর মধ্যে এই 5 ফুট দূরেই কিন্তু অস্ট্রেলিয়াকে দেখানো আছে। তো 5 ফুট না, 5000 ফিট দূরে চলে গেছে মানুষের হৃদয় থেকে কিছু কিছু চলে গেছে। কিন্তু বিএনপি সেখানে স্বমহিমায় এখন উদ্ভাসিত আছে। এখনো শহীদ জিয়াউর রহমান বীরুত্তম, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান সহ আমাদের নেতৃত্বের যে একটা ফুলের বাগান, এই বাগান থেকে যেভাবে সুগন্ধি উচ্চারিত হয়, এই বাগানের সৌন্দর্য দেখে মানুষ এখন পর্যন্ত মুগ্ধ হয়। সেই মুগ্ধতাকে আমাদের কাজে লাগিয়ে চাপ সৃষ্টি করে, প্রেসার গ্রুপ হিসেবে কাজ করে নির্বাচনটা আদায় করে নিতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। এবং সেই নির্বাচনের আগে আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেবকে
দেশে ফিরিয়ে আনতে হবে তার পরিপূর্ণ নিরাপত্তা সহকারে। আমার বড় ভাই 6 ফুট 1 ইঞ্চি লম্বা, স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টের ফাইনাল ইয়ারের ছাত্র, তার রেজাল্ট বের হয়েছিল 71-এ। সে বিদেশে না গিয়ে সে গিয়েছিল যুদ্ধে গিয়ে পাকিস্তান আর্মির সাথে সম্মুখ যুদ্ধে প্রেসিডেন্টের গুলি মাথায় নিয়ে সে শাহাদাত বরণ করেছেন। শহীদ আশফাকুস সামাদ বীর উত্তম। আমার বাবাকে আমার জন্য পাকিস্তান আর্মি বাসা থেকে ধরে নিয়ে গেছে, 17 দিন অমানসিক টর্চার করেছে। যুদ্ধ একটা হয়েছিল বাংলাদেশে। কর্তৃক আয়োজিত আজকের এই ইশতিয়াক আজিজ উলফাত, আমি উলফাতের আসল নাম অনেকদিন জানতাম, সারা জীবন উলফাত হিসেবে খেলেছি। তো আজকে উলফাতকে বললাম তোমার আসল নামটা আমাকে বলো, তোমাকে আজকে পূর্ণ নামে আমাকে অ্যাড্রেস করতে হবে। যাই হোক, এখানে উপস্থিত মমতা মুসলিমরা, আমার ছোট ভাই রিজার্ভ সাহেব আছেন, আমাদের মুক্তিযোদ্ধা দলের অনেক নেতৃবৃন্দ আছে। আজকে যে বিষয়বস্তুটা নির্ধারণ করা হয়েছে অত্যন্ত সময়োচিত। যখন বাংলাদেশের সমস্ত মানুষের দৃষ্টি একটি জায়গায়, সেটা হচ্ছে নির্বাচন কবে হবে। বাংলাদেশ না, সারা বিশ্বের মানুষের মুখে একটি প্রশ্ন, দেখা হলেই জিজ্ঞেস করে তোমাদের নির্বাচন কবে। সেটা রাজনীতিবিদ বলেন, সেটা বিনিয়োগকারী বলেন, সেটা আপনি একাডেমিয়া বলেন, সেটা পেশাজীবী বলেন, এমনকি সাধারণ মানুষ। কারণ একটি দেশের 14-15 মাস চলছে কোন নির্বাচিত সরকার ছাড়া, তাই না? নির্বাচিত সরকার ছাড়া একটি দেশ চলছে 15 মাস। চিন্তা করে একটি অনির্বাচিত সরকারের অধীনে 15 মাস যখন একটি দেশ চলে, সেখানে কারো কোনো জবাবদিহিতা থাকে না। কারণ সরকার তো নির্বাচিত নয়, কে কার কাছে জবাবদিহি করবে? সরকার এখানে উপরে, জনগণ নিচে, মাঝখানে কোনো সেতু নাই, কোনো ব্রিজ নাই। এবং সেতু হচ্ছে একটি দেশ পরিচালনায়, সেতু হচ্ছে নির্বাচিত প্রতিনিধিরা হচ্ছে সেতু, তারা জনগণকে রিপ্রেজেন্ট করে সরকারের মধ্যে। যেহেতু সেটা নাই, আজকে বাংলাদেশে আপনি লক্ষ্য করবেন প্রতিটি জায়গায় কোনো জবাবদিহিতা নাই। আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে কোনো জবাবদিহি নাই, সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে কোনো জবাবদিহিতা নাই। আপনি বিশ্ববিদ্যালয় শিক্ষাঙ্গনে কোনো জবাবদিহিতা নাই। প্রত্যেকটি জায়গার মধ্যে এই যে জবাবদিহিতার অভাবে যে কত বড় ধরনের যে রাষ্ট্র পরিচালনায় যে কত বড় একটা ঘাটতি আছে, এটা অনেক অনুধাবন করতে পারছে। এই ঘাটতিটা অনেক অনুধাবন করতে পারছেন। আমি যদি ব্যবসায়ীদের কথাই বলি, তারা বলছে যে আমাদের অবস্থা সম্বন্ধে সরকারের কোনো অবগতি নেই। আমি সরকারকে দোষারোপ করবো না, কারণ এই নির্বাচিত যেহেতু সরকার নয়। অনেকে আমাকে জিজ্ঞেস করে আপনার প্রত্যাশা কি এই সরকারকে? আমার কোনো প্রত্যাশা নাই। এটা একটা অনির্বাচিত সরকারের কাছে আমি প্রত্যাশা করে কোনো লাভ হবে না, কারণ তাদের কোনো ম্যান্ডেট জনগণ তাদেরকে দেয় নাই। সুতরাং তাদেরকে এমনকি প্রত্যাশা থাকবে একটাই, সেটা হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব জনগণের মালিকানাটা জনগণের কাছে ফিরিয়ে দেওয়া। যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশে একটি গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে এনে বাংলাদেশের মানুষের নির্বাচিত সংসদ সরকার গঠন করে যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে, সেই ধরনের একটি ডেমোক্রেটিক ট্রানজিশনের দিকে আপনারা আমাদের ঐক্যমত কমিশন থেকে শুরু করে 14 বার ধরে এগুলো চলেছে। শেষ পর্যন্ত যারা সনদ সই হয়েছে, কিন্তু এর মধ্যে বাংলাদেশের নির্বাচিত সরকারের অনুপস্থিতিতে
আপনারা দেখবেন যে অনেকগুলো সিদ্ধান্তের চাপের মাধ্যমে কিন্তু সিদ্ধান্ত হচ্ছে, চাপের মাধ্যমে। কোন সময় ডেমোক্রেসি, কোন সময় কিছু কিছু দলের সাংঘাতিক ধরনের চাপ সব জায়গায় সৃষ্টি করছে। ওই যে আলাপ বললো কি গাছ যেন, অর্জুন গাছ। হ্যাঁ, তো এখন যেহেতু বিএনপি কে সবাই বাংলাদেশের একটি দায়িত্বশীল দল হিসেবে মনে করে, যেহেতু বিএনপির একটি সক্ষমতার সফলতার ইতিহাস আছে, যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতারা শহীদ জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান গণতন্ত্রের লড়াইয়ে কোন ধরনের আপোষ না করে শুরু থেকে শেষ পর্যন্ত চালিয়ে গেছেন। অন্য সবাই, সব দলের নেতারা কোনো না কোনো ভাবে জানান বলল, কেউ নির্বাচন অংশগ্রহণ করে তাদেরকে স্বীকৃতি দিয়েছে, মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। একটি দল যেটা কোন ধরনের আপোষ না করে শুরু থেকে শেষ পর্যন্ত এখনো পর্যন্ত গণতন্ত্রের লড়াই অব্যাহত রেখেছে। এবং গণতন্ত্র অর্থ হচ্ছে জনগণের নির্বাচিত সংসদ সরকার যার দায়বদ্ধ থাকবে। সুতরাং বিএনপির কাছে দায়বদ্ধতা হচ্ছে অনেক বড় বিষয় কিন্তু আমাদের কাছে, যে কারণে আমরা কিন্তু এই ধরনের এই 14-15 মাসের মধ্যে প্রতিষ্ঠানে উন্নয়ন, আপনার বদলি, তারপরে বিশ্ববিদ্যালয়গুলোতে পদায়ন বদলি, তারপরে পুলিশের মধ্যে পদায়ন বদলি, সরকারি যত প্রতিষ্ঠানে আছে, আমরা এটাকে মনে করছি আমরা বিএনপি দল হিসাবে এখানে আমরা সেইভাবে আমাদের অংশগ্রহণ আমরা করি নাই। আমরা ভেবেছি একটা নির্বাচিত সরকার হবে, নির্বাচিত সংসদ হবে, দেশের সাধারণ নিয়মে কাজগুলো হবে। কিন্তু অনেকগুলো কাজ সাধারণ নিয়মের বাইরে এতগুলো কাজ হয়ে গেছে, যেখানে যাদের যাওয়ার কথা না তারা সেখানে গিয়ে বসে আছে। এই জন্য আমরা যখন নির্বাচনের দিকে এখন যাচ্ছি, সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বর্তমান পরিস্থিতি থেকে নির্বাচন পর্যন্ত আমরা কি একটি নিরপেক্ষ অবস্থানের দিকে এগিয়ে যেতে পারবো কি? এই প্রশ্নটা অনেকের মনে জেগেছে। কারণ নিরপেক্ষতা হচ্ছে নির্বাচনের প্রথম পূর্ব শর্ত, যেটার জন্য আমরা 17 বছর লড়াই করেছি। একটি না থাকলে অশুভ শক্তিগুলো শক্তিশালী হয়ে ওঠে। এটা আমি বলেছি, তারা সব জায়গায় বিভিন্ন জায়গায় তাদের অবস্থান দিতে সক্ষম হয়েছে বিএনপির প্রাধান্যতার কারণে। বিএনপির দায়বদ্ধতা মনে করে আমরা অনেক কিছুতে দেখেও না দেখার মতো ভাগ করেছি। আবার ঠিক আছে, দেশে শান্তি থাকবে, কারণ আমরা তো দেশের স্থিতিশীলতা চাই, আমরা দেশের সমৃদ্ধি চাই, আমরা দেশের গণতন্ত্র চাই। এই জন্য বিএনপি অনেক কিছু বড় দল হিসাবে, জনগণের মানুষ, জনগণের দল হিসাবে স্থিতিশীলতার কারণে আমরা অনেক কিছু কিন্তু সহ্য করেছি। কিন্তু এখন কথা হচ্ছে নির্বাচনকে সামনে রেখে আমাদের এই জায়গাটা পরিষ্কার হতে হবে। এখানে কিন্তু ধোঁয়াশা কোনো কিছু রেখে নির্বাচন করা সম্ভব হবে না, এটা পরিষ্কার করতে হবে। এই জন্য আমরা বলছি, যেহেতু বর্তমান সরকার, অন্তর্বর্তী সরকার, আপনি কেয়ারটেকার সরকারের দায়িত্ব পালন করবেন আগামী নির্বাচনে, যেহেতু আর কোন কেয়ারটেকার সরকার আসবে না নির্বাচনের আগে, এই সরকারকে ইমিডিয়েটলি সহসাই কেয়ারটেকার সরকারের ভূমিকায় অবতীর্ণ হতে হবে। কেয়ারটেকার সরকারের জায়গায় অবতীর্ণ হওয়ার অর্থ হচ্ছে পুরোপুরি নিরপেক্ষ অবস্থানে যাওয়ার কথা। সরকারের ভিতরে, সরকারের বাইরে যারা নিরপেক্ষতাকে ভঙ্গ করার সুযোগ আছে, তাদেরকে রেখে নিরপেক্ষতা রক্ষা করে। এই প্রশ্নটা আসছে বিভিন্ন কারণে। আমরা লক্ষ্য করেছি অনেকগুলো পদায়ন, অনেকগুলো বদলি, অনেকগুলো সরকারের অবস্থান, যে কিছু কিছু লোক এগুলোকে প্রভাবিত করছে। এই জন্য আমরা বলেছি
যাদেরকে নিয়ে প্রশ্নবিদ্ধ থাকবে, যারা প্রশ্নবিদ্ধ থাকবে, তাদের নিয়ে প্রশ্ন উঠেছে, আপনারা জানেন কিছু লোক নিয়ে প্রশ্ন উঠেছে, আর যারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে অথবা যারা কোন দলের সাথে সম্পৃক্ত আছে, কোন দলের সাথে যারা নিজেদেরকে আইডেন্টিফাই করেছে, তাদের সরকারে থাকলে সেটা কেয়ারটেকার সরকারের ভূমিকা পালন করতে পারবে। এই জন্য অতি সত্ত্বর, যেহেতু এই সরকারই কেয়ারটেকার দায়িত্ব পালন করবে আগামী নির্বাচন, আজ আমরা বলেছি অতি সত্ত্বর কেয়ারটেকার মোড়ে সরকারকে চলে যেতে হবে। এবং কেয়ারটেকার সরকারের যে চরিত্র, সেটা কনস্টিটিউশনে, সংবিধানে বলা আছে কেয়ারটেকার সরকার কিভাবে পরিচালিত হবে, সেটা সংবিধানে বলা আছে পরিষ্কারভাবে। সুতরাং এই সরকারকে, যেহেতু তারাই কেয়ারটেকার সরকারের ভূমিকা পালন করবে আগামী নির্বাচনে, তাদেরকে এই মুহূর্ত থেকে সংবিধানে যে কেয়ারটেকার সরকারের ভূমিকা দেওয়া আছে, বলা আছে, এখন থেকে করতে হবে তাদের সমস্ত কর্মকাণ্ডে। এবং আমি মনে করি তাদের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এখন দেওয়া উচিত না। তাদেরকে ডেইলি যে চুলে যে কাজগুলো, দৈনন্দিন যে কাজগুলো, সেই কাজগুলো থেকে আস্তে আস্তে চলে যাওয়া উচিত। কারণ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দিতে গেলে তখন অনেক ধরনের প্রশ্ন উঠে যাচ্ছে। এটা হচ্ছে একটা কথা। ফেব্রুয়ারি নির্বাচনের দিকে যখন আমরা যাচ্ছি, আপনারা দেখবেন, আমি একটু আগে বলেছি যে বৈধ নির্বাচিত সরকার না থাকার কারণে এই স্পেসটা ব্যবহার করবে এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য নানা ধরনের কার্যক্রম আমরা মাঠে দেখতে পাচ্ছি। উৎসাহ তো বলেছে যে আমরা তো চাইলে বাংলাদেশ সবচেয়ে বড় রাজনৈতিক দল, ইনশাআল্লাহ আমরা তো চাইলে আমরা রাস্তায় যেতে পারতাম। এই যে সমস্যাগুলো যেগুলো বলেছি আমি, এই সমস্যার সমাধান তো আমরা রাস্তায় যাইনি, কারণ আমরা রেসপন্সিবল একটা রাজনৈতিক দলের ভূমিকা পালন করছি। এই জন্য আমরা জোর করে কিছু আদায় করতে যাইনি, কারণ আমি তো গণতন্ত্রে বিশ্বাসী। আমি চাইবো গণতন্ত্রের ম্যান্ডেট নিয়ে যে কোনো সিদ্ধান্ত, কিন্তু তারা তার বাইরে কিছু তাদেরকে দিতে হবে। জনগণের কাছে গিয়ে ম্যান্ডেট দিতে রাজি নেই। আগামী নির্বাচনে অংশগ্রহণ করে প্রত্যেকটি দলের অধিকার আছে তার ম্যান্ডেট নেওয়ার। যে সমস্ত দাবি দাওয়া নিয়ে রাস্তায় নেমে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে এবং নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার যে চেষ্টা হচ্ছে, বিভিন্ন দাবি দাওয়া তুলে রাস্তায় গিয়ে, এগুলো তো রাস্তায় যাওয়ার তো দিন শেষ হয়ে গেছে। শেষ হাসিনাকে বিদায় করা হয়েছে, এখন যাবেন জনগণের কাছে, রাস্তায় না, এখন যাবেন জনগণের কাছে। আপনার দলের যদি কোনো কিছু আপনি মনে করেন করবেন বাংলাদেশের মানুষের জন্য, আপনার যত দাবি দেওয়া আছে সবগুলো নিয়ে আগামী নির্বাচনে আপনার ম্যানিফেস্টোতে নিয়ে জনগণের কাছে যান। জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে পাস করে না, আপনি রাস্তায় নেমে জোর করে নাম করতে গেলে গণতন্ত্রে বিশ্বাস হবে না। আপনি তো গণতন্ত্রের প্রতিপক্ষ হিসাবে কাজ করছেন। আমরা তো বাংলাদেশে একটি সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে চাচ্ছি, যেখানে সিদ্ধান্ত বাংলাদেশের মানুষ, যারা দেশের মালিক, যারা সভরেন, তাদেরকে আপনাকে যেতে হবে। এই অভ্যাস আমাদের করতে হবে। সুতরাং আমার অনুরোধ, সরকার এখন যত তাড়াতাড়ি সম্ভব অতি দ্রুত কেয়ারটেকার বোর্ডে গিয়ে কেয়ারটেকার যে চরিত্র, যে বৈশিষ্ট্য, সেইভাবে যদি ভূমিকা পালন করবে তারা করুক, এবং তার মাধ্যমে একটি কেয়ারটেকার মোডে চলে যাবে। যাদের মুখে দিয়ে বিতর্ক আছে লোকগুলোকে চলে যেতে হবে, তারা থাকলেই তো প্রশ্নবিদ্ধ হবে। সেখানে কেয়ারটেকার মোডে চলে যান, একটা সকলের কাছে মেসেজ যাবে, ক্লিয়ার মেসেজ। এটা একটা মেসেজিং এর ব্যাপার যে আসলে কেয়ারটেকার সরকার তার সঠিক, অন্তর্বর্তী সরকার তার সঠিক নিরপেক্ষ ভূমিকা অবতীর্ণ হয়েছেন, এবং এটার প্রমাণ হিসাবে এই যে কেয়ারটেকার মোডের মাধ্যমে, বৈশিষ্ট্যের মাধ্যমে দেশটা পরিচালিত, নির্বাচনটা পরিচালিত হবে। স্বাধীনতা, সার্বভৌমত্ব, মুক্তিযোদ্ধা, এটা অন্তরের বিষয়। মুক্তিযোদ্ধাদের কাছে আরো বেশি,
যারা যুদ্ধ করেছে সশরীরে স্বাধীন করার জন্য, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং বিএনপির রাজনীতির কিন্তু ভিত্তি হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব। এই দলটি গঠিত হয়েছে সেই ভিত্তির উপরে। এই দেশটি গঠিত হয়েছে শুধু রাজনৈতিক স্বাধীনতা, রাজনৈতিক গণতন্ত্রের নয়, অর্থনৈতিক গণতন্ত্রের ভিত্তিতে এই দলটি গঠিত হয়েছে। রাজনৈতিক ভাবে গণতন্ত্র, অর্থনৈতিক ভাবে গণতন্ত্র, বাংলাদেশের প্রতিটি মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য সকলের কাছে সমান সুযোগ সৃষ্টির জন্য এই দলটি গঠিত হয়েছে। এই জন্য আমরা একটা স্লোগান আপনারা খেয়াল করেছেন, আমরা বলছি রাজনৈতিক গণতন্ত্রের সাথে সাথে অর্থনীতিকে গণতন্ত্রায়ন করতে হবে। এই স্লোগান কিন্তু বিএনপির। অর্থাৎ প্রতিটি মানুষ বাংলাদেশের উন্নয়নে, বাংলাদেশের অর্থনীতিতে তার ভূমিকা নেওয়ার জন্য তাকে আপনি জায়গা দিতে হবে। প্রতিটি মানুষের জন্য সেই সুযোগ সৃষ্টি করতে হবে, যেটার উদ্যোগ যেভাবে সে নিয়েছিল, এটাকে আমরা পরিপূর্ণতা দিতে চাই এবার, যদি জনগণ আমাদেরকে দায়িত্ব দেয়। এই অর্থনীতিকে গণতন্ত্রের মাধ্যমে প্রত্যেকটি মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য সুযোগ সৃষ্টি করতে হবে, তার অংশগ্রহণ নিশ্চিত করতে হবে অর্থনীতিকে। শুধু কিছু লোক পৃষ্ঠপোষকতার মাধ্যমে দেশের সম্পদকে পুঞ্জীভূত করবে, আর বাংলাদেশের মানুষের, বাকি মানুষের কাছে সেই সুফল, অর্থনৈতিক উন্নয়নের সুফল যাবে না, সেটা কোনোভাবে কোনো দেশে চলতে দেওয়া যায় না। বাংলাদেশেও আমরা আগামী দিনে নিশ্চিত করবো সেখান থেকে, যাতে বাংলাদেশকে একটু সত্যিকার অর্থে গণতন্ত্রায়ন বলতে শুধুমাত্র রাজনৈতিক গণতন্ত্র না, অর্থনৈতিক গণতন্ত্রের মধ্যে আমাদেরকে সেই পরিবর্তনটা। আমাদের সম্পর্ক হবে বিশ্বের প্রত্যেকটি দেশের সাথে, প্রত্যেকটি দেশের সাথে পরস্পরের প্রতি সম্মান বোধ রেখে, পরস্পরের স্বার্থ রক্ষা করে, আমাদের অভ্যন্তরীণ বিষয়ে কারো হস্তক্ষেপ না করে, এবং ভূরাজনৈতিক যে কৌশল, সেই কৌশল বাংলাদেশ নিজেরা নির্ধারণ করে। আমার ভূরাজনৈতিক যে কৌশল হবে সেটা আমাদের দেশ আমরা নির্ধারণ করব, কারোর কথা মতো সেই সিদ্ধান্ত নেওয়া যাবে না। এই চারটে বিষয় আমি আবার রিপিট করছি, পরস্পরের প্রতি সম্মান বোধ রেখে আমাদের সম্পর্ক হবে, পরস্পরের প্রতি স্বার্থ রক্ষা করে আমাদের সম্পর্ক হবে, আমাদের দেশের অভ্যন্তরীণ কার্যক্রমে কারো হস্তক্ষেপ গ্রহণ করা হবে না, এবং ভূরাজনৈতিক কৌশল বাংলাদেশের নিজস্ব কৌশল, কারো নির্দেশিত কোনো কৌশল হবে না। এই চারটি বিষয়ে আমরা নিশ্চিতভাবে ভিত্তি করে আগামী দেশের বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আমরা নিশ্চিত করি। মুক্তিযুদ্ধ